সড়কে ঘরমুখো মানুষের ভিড়, গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে যানবাহন চলছে থেমে থেমে। ফরিদপুরে ভাঙা মহাসড়কে ভোগান্তিতে দক্ষিণাঞ্চলের মানুষ, যাত্রীদের নিরাপত্তায় টহল বাড়িয়েছে পুলিশ। জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্রেতা ও বিক্রেতাদের। 3 বিঘা করিডোর দিয়ে গরু প্রবেশের নিষেধাজ্ঞা, কোরবানি থেকে বঞ্চিত 20,000 মানুষ। সিলেটে নদীর পানি কমলেও এখনো বিপদসীমার উপরে, প্লাবিত এলাকায় কমেনি দুর্ভোগ। স্বাগত দেশযোগে, সাথে আছি আমি ফাইস্টার রয়্যাল। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। ঈদ উপলক্ষে পোশাক কারখানা শ্রমিকদের ছুটি হওয়ায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে যান চলাচল করছে থেমে থেমে। তবে ঢাকা রংপুর মহাসড়কে 4 লেন চালু হওয়ায় সুফল পাচ্ছেন ঘরমুখো মানুষ। সহকর্মীর তথ্য ও ছবিতে বিস্তারিত। সকালে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে ধীরে ধীরে চলছে যানবাহনের কারণে বোটবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় হালকা যানজট হয়। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে কয়েক কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। 4 ঘন্টা রাস্তা, শেরপুর গাজীপুর এলাকায় 4 ঘন্টা। গাড়িতে উঠছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। আব্দুল্লাহপুর থেকে এই জায়গায় আসতে আমার 4 ঘন্টা লাগছে। ভোর 5টায় রওনা দিচ্ছি আর এখনো এখানে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে 3 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে মহাসড়কের টাঙ্গাইল অংশে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে যানবাহন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, গাড়ি বিকল ও উল্টে যাওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, তবে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়েছে। 6 শতাধিক পুলিশ সদস্য রাত দিন আমরা এই ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাত্রা পারাপার করতে আমরা কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে যানজট না থাকায় স্বস্তি নিয়ে ফিরছেন উত্তরের মানুষ। প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের 22টি জেলার 18 থেকে 22,000 পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। তবে ঈদ যাত্রায় এবারের চিত্র ব্যতিক্রম। ঢাকা রংপুর মহাসড়কের পুরো 4 লেন চালু হওয়ায় সুফল পাচ্ছেন ঘরমুখো মানুষ। সাভারের সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। যারা অগ্রিম টিকিট করতে পারেনি তাদের অপেক্ষার পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছে। আগের ভাড়া আপনার 700 বা 800 টাকা, তার চেয়ে না 200 টাকা বেশি নেব, এরকম 1000 টাকা নেব। ওরা 1600-1700 টাকা চাইতেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 104 কিলোমিটারের মধ্যে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা ও গরিপুর চান্দিনা ক্যান্টনমেন্ট, পদুয়া বাজার সহ 6টি স্থানে যাত্রীদের ওঠানামা ও ইউলুপের কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে অনেকাংশেই তা নিয়ন্ত্রণে আছে। ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রব যেন হাইওয়েতে না হয় এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই লক্ষ্যে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। মুন্সিগঞ্জে বুধবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় বিকেল থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। এই মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শাকিলা শম্পা, 71। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, যানবাহনের চাপ নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন? 1 কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের কত সময় লাগছে, কি তথ্য আছে? রয়্যাল, এই মুহূর্তে মহাসড়কে রয়েছে পুলিশের আইজিপি। উনি কিন্তু এই মহাসড়ক পরিদর্শন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের আইজিপি
আছেন, দেখেন এই মুহূর্তে মহাসড়কে তিনি রয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি তার পরিদর্শন শেষে তিনি ৭১-এর ক্যামেরায় তিনি জানিয়েছেন যে মহাসড়কে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বেড়ে গেছে। এই মুহূর্তে আমরা আইজিপি মহোদয়ের কাছ থেকেই জানবো, তিনি এই মহাসড়কের যে বিষয়টা নিয়ে কথা বলবেন এবং দর্শক, এম এ রাজ্জাক সাথে আমাদের সহকর্মী এম এ রাজ্জাকের সাথে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সংযুক্তি আমরা পুনরস্থাপনের চেষ্টা করছি। এর মাঝে আমরা আমাদের আরেক সহকর্মী মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত হচ্ছেন, তার সাথে তথ্য নিয়ে ফিরছে। মেহেদি, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সবাই কি টিকিট পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। রয়েল, আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। আপনি জানেন এই বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা, ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ সহ বেশ কয়েকটি জেলার সাথে যোগাযোগ আছে। এখান থেকে মানুষ সরাসরি বাসে করে সেই যেতে পারে। আপনি জানেন যে এখন ঈদ মুহূর্ত এবং এই ঈদ মুহূর্তকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন মহাখালী বাস টার্মিনালে অনেক মানুষ অপেক্ষায় আছে। এখানে পরিবার পরিজন নিয়ে ছোট বড় সবাই কিন্তু অপেক্ষায় আছে বাসের জন্য, কিন্তু বাস সময় মতো ছাড়ছে না। আমরা এমন একটা খবর বা অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। যাত্রীরা বলছে যে সময় মতো বাস পাওয়া যাচ্ছে না, যেটা সকাল 10টায় ছাড়ার কথা ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে, সেটা কিন্তু এখন পর্যন্ত বাস ছাড়েনি, এমনও কিন্তু অভিযোগ আছে যাত্রীদের কাছ থেকে। তো আমরা এর কারণ জানতে চেয়ে আমরা মহাখালী বাস টার্মিনালে যে পরিবহন শ্রমিকরা আছে, পরিবহন শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে বেশ কিছু পয়েন্টে, ঢাকায় ঢোকার বেশ কিছু পয়েন্টে খুব যানজট সৃষ্টি হয়েছে। আপনাকে যদি পয়েন্টগুলো একটু উল্লেখ করে বলি যে ময়মনসিংহের ভালুকার মাওনা এবং স্কোয়ার যে গার্মেন্টস আছে সেখানে কিন্তু একটা বড় যানজট সৃষ্টি হয়েছে। যমুনা যে ব্রিজটা আছে সেই যমুনা সেতুর পূর্ব পারে কিন্তু একটা যানজট সৃষ্টি হয়েছে। তারপর গাজীপুরের চান্দোরা যে জায়গাটা আছে সেই পয়েন্টও কিন্তু বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে। পরিবহন শ্রমিকরা বলছে যে গড়ে প্রতিটা বাস এই সব জায়গা থেকে আসতে বা এই জায়গায় যানজটের কারণে 3-4 ঘন্টা থেকে শুরু করে 10-12 ঘন্টা পর্যন্ত কিন্তু বাসে দেরি হচ্ছে, সময় মতো পৌঁছাতে পারছে না মহাখালী টার্মিনালে। এবং সে কারণে কিন্তু অনেক যাত্রী যারা বিশেষ করে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু বড় ধরনের একটা যানজটের মুখে পড়েছে মানুষ। এবং পরিবহন শ্রমিকরা এও বলছে যে এই যানজটটা আগামীকাল অর্থাৎ ঈদের আগের দিন আরও বড় আকার বা মারাত্মক আকার রূপ ধারণ করতে পারে যদি এই যানজট বা এই যে যানজটটা দূর না হলে এই বাসগুলো সময় মতো ঢাকায় ঢুকতে পারবে না। তা আমি যদি একটু যাত্রীদের সাথে কথা বলি, আপনি কোথায় যাবেন? ময়মনসিংহ যাবো। ময়মনসিংহ যাবেন। টিকিট পেয়েছেন? না, টিকিট পাই না, আমার লোক দাঁড়ানো আছে টিকিটের জন্য। কোথায়, কোন বাস টিকিট কাটবেন? ইউনাইটেড। আচ্ছা আচ্ছা, এখানে মানে লাইনে এখানে কি মানে নির্দিষ্ট মূল্যে কি টিকিট? হ্যাঁ, নির্দিষ্ট মূল্য টিকিট দিচ্ছে। রয়েল, আপনি শুনলেন যে এই জায়গাটাতে আসলে বেশিরভাগ ময়মনসিংহ বিভাগে বা ওর পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর যাত্রী আছে। আপনাকে যদি একটু ঘুরে আমি পিছন মহাখালী বাস টার্মিনালে যদি অন্য পাশটা একটু দেখাই, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু উত্তরে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর কিন্তু অনেক মানুষ অপেক্ষায় আছে। আপনাকে যেমনটি বলছিলাম যে প্রায় 5 থেকে 7-8 ঘন্টা পর্যন্ত কিন্তু বাস দেরিতে আসছে এবং এই যানজটের কারণে এখানে এই যানজট দূর করতে কিন্তু এখানকার যে পরিবহন শ্রমিকরা আছে বলছে যে শুধুমাত্র প্রশাসন যদি ভূমিকা পালন করে, অর্থাৎ প্রশাসন যদি তার দায়িত্বটা ঠিক মতো পালন করে যে পয়েন্টগুলোতে যানজট লাগার কথা সেটা যদি দূর করে দেয় তাহলে হয়তো এই যানজটটা
দূর হবে, এমনটাই কিন্তু আশা করছে যে এখানকার যে পরিবহন শ্রমিকরা। ধন্যবাদ ডলার মেহেদী, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। ঈদ যাত্রায় বর্তমানে পরিবহন ব্যবস্থার কি বিষয় রয়েছে সেই বিষয়ের খবর আমরা নিয়ে নিলাম। দর্শক, আমাদের সাথে সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন, কথা বলছিলেন বর্তমানে ঈদ যাত্রার বিষয়ে, টিকিট প্রত্যাশা এবং যাত্রীদের দুর্ভোগ এবং নানা সুবিধা এবং যানজটের বিষয়ে নানা তথ্য তার কাছে জানছিলাম। এবার অন্যান্য সংবাদ জেনে নিচ্ছি। ঈদ যাত্রায় দুর্ভোগের নাম মাওয়া এক্সপ্রেসওয়ের ফরিদপুরে ভাঙা এলাকা। ভাঙা এবং সরু রাস্তার কারণে বরিশাল, ফরিদপুর সহ দক্ষিণের বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ ভোগান্তিতে পারে। এর সঙ্গে যুক্ত হলো ছিনতাই ও ডাকাতির আতঙ্ক। এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অংশে টহল বাড়িয়েছে পুলিশ। সহকর্মীর তথ্য ছবিতে বিস্তারিত। বরিশাল ফরিদপুর মহাসড়কের ভাঙা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত থেকে ফরিদপুরের দূরত্ব ৩০ কিলোমিটার। সড়কটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তাই ফরিদপুর সহ আশেপাশের ১০ জেলার মানুষ পোহাচ্ছেন দুর্ভোগ। চালকরা জানান, রাস্তার কারণে গাড়ির গতি কম রাখতে হয়, এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। রাস্তা ভাঙ্গা, যেখানে সেখানে গর্ত হয়ে গেছে। বৃষ্টি নামার পরে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। ভাঙাচোরার কারণে গাড়িগুলো ঠিক মতো চালানো যাচ্ছে না। সাইকেল পিন ভেঙে যায়, পাতি ভেঙে যায়, শেপ লাইন খুলে যায়। গাড়ি নষ্ট হওয়া ও ধীরগতির কারণে ভোগান্তির পাশাপাশি বাড়ছে ছিনতাই, ডাকাতির শঙ্কা। পাতি ভেঙে গেছে, যার কারণে আমরা যাইতে খুব বিড়ম্বনায় আছি এবং ফরিদপুর কখন পৌঁছাবো তারও কোনো নিশ্চয়তা নেই। ছিনতাই ও ডাকাতির বিষয়টি মাথায় রেখে ৩০ কিলোমিটার মহাসড়ক ৪ ভাগে ভাগ করেছে পুলিশ। বাড়ানো হয়েছে টহল। মুন্সিবাজার থেকে মহিলা রোড পর্যন্ত একটি বিশেষ পেট্রোল রয়েছে। মহিলা রোড থেকে পুকুরিয়া পর্যন্ত একটি বিশেষ পেট্রোল এবং পুকুরিয়া থেকে ভাঙ্গামোড় পর্যন্ত একটি বিশেষ পেট্রোল। এইভাবে আমরা এই রাস্তাটা নিরাপত্তা নিশ্চিত করেছি। মাদারীপুর ও গোপালগঞ্জ হয়ে ভাঙা পর্যন্ত মহাসড়কটি শুরু হবার কারণে যাত্রীদের গন্তব্যে যেতে সময় লাগছে। সড়ক বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, কে কাজ করবে সেই সিদ্ধান্তের পরই সড়ক সংস্কার শুরু হবে। লং টার্ম সলিউশন যেটা আছে, যে ৬ লেনে উন্নীতকরণ, এটার জন্য আমাদের অলরেডি ভূমি অধিগ্রহণের কাজ সমাপ্ত পর্যায়ে। আর বাস্তবায়ন, যেটা ফিজিক্যাল ওয়ার্ক বাস্তবায়ন, সেটার জন্য আমাদের এই মুহূর্তে ডোনার এজেন্সি কে এই কাজটা বাস্তবায়ন করবে সেটা সিদ্ধান্ত গ্রহণের কাজ চলছে। এদিকে ঈদে বাড়ি যেতে নারায়ণগঞ্জ রেলগেট, খানপুর মেট্রো হল, চাষাড়া, চানমারি, বন্দরঘাট সহ বিভিন্ন বাস, লঞ্চ টার্মিনাল এবং ট্রেন স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। সেখানেও বাড়ি ফেরা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। কাউন্টারগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বনশ্রী হালদার, ৭১। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নবীনগর থানার উপপরিদর্শক আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর উপজেলার পৌর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। উপজেলার ইব্রাহিমপুর বাজার থেকে ইতিমখানা রোডের মাঝামাঝি স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটিতে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। সাভারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদ যাত্রায় মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, যানবাহনের চাপ নিয়ন্ত্রণের প্রশাসনের নজরদারি কেমন দেখছেন? ১ কিলোমিটার পথ যেতে কেমন সময় লাগছে যাত্রীদের, কি পরিস্থিতি? যানবাহনের চাপ নিয়ন্ত্রণে গতকালকে থেকে প্রশাসন পুরোদমে মাঠে নেমেছে। পুলিশ, সাভার থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী আছে। এর পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবক অনেক সংগঠন কাজ করছে, এমনকি রাজনৈতিক সংগঠনে কাজ করতে স্বেচ্ছাসেবী হিসাবে। কিন্তু মূলত মূল জ্যামটা সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়াতে। এর বাইরে অন্যান্য জায়গায় গাড়ির চাপ থাকলেও যানবাহন ভালোভাবে বের হয়ে যেতে পারছে। হেমায়েতপুরের যে জ্যামটা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড পার হতে সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো, ১ কিলোমিটার এলাকা। এর বাইরে সাভার অঞ্চলে তেমন কোনো যানজটের খবর নেই। আর বিকেলের পর থেকে সবচেয়ে যে বিষয়টি নজরে পড়েছে সেটা হচ্ছে গার্মেন্টস ছুটি হয়ে গেছে, এবং গার্মেন্টস ছুটি হওয়ার পরে কিন্তু রাস্তায় প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। ধর্মমুখী মানুষের চাপ প্রচুর বেড়েছে, কিন্তু সে পরিমাণে অর্থাৎ গণপরিবহন নেই।
অনেক মানুষ বাধ্য হয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন, যেটা আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন ঢাকা থেকে রংপুর যেতে যেখানে 800 থেকে 850 টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বাসগুলোতে আজকে ভাড়া নেওয়া হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। কিন্তু তাদের সেই সামর্থ্য না থাকায় তারা এরকম ট্রাক, ছোট ছোট পিক আপ এবং অর্থাৎ গরুর ট্রাক, এই ট্রাকগুলোতে করে বাড়ি ফিরছেন। কেউ এখনো পর্যন্ত অপেক্ষা করছেন রাস্তার ধারে যে কোনো যানবাহন পাওয়া যায় কিনা বা কোনো উপায়ে বাড়ি ফেরা যায় কিনা। আমরা এর বাইরে মহাসড়কের যে যানবাহন আছে, এই যানবাহনের চাপ নিয়ন্ত্রণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই যে আপনারা এখানে কিভাবে কাজ করছেন, আপনারা এই মহাসড়কে? আমরা মহাসড়কে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এই জন্য তাদের জন্য কোনো দুর্ভোগ না হয়, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সর্বসময় চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো দুর্ভোগ পথে না হয়, সেই জন্য রাস্তাঘাট ক্লিয়ার রাখার জন্য শুনছিলেন রাজনৈতিক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের মাঠে আছে, তারা চেষ্টা করে যাচ্ছে যে মহাসড়ক নির্বিঘ্নে, এবং এখন পর্যন্ত সাভারে বলা যায় খুব একটা দুর্ভোগ নেই। মূল যেটা দুর্ভোগ সেটা হচ্ছে গণপরিবহনের সংকট। এই গণপরিবহনের সংকটটা যদি দূর করা যায় বা দূর হয়ে যায়, তাহলে সাভারে তেমন কোনো ভোগান্তি আসলে থাকবে বলে মনে হয় না। ধন্যবাদ রয়্যান আমিন। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানা গেল। সাভার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয়েছে, সেটির কারণ হিসেবে আমরা দেখলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, অন্য সংবাদ জেনে নিচ্ছি। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে গরুর ট্রাকের সাথে পণ্যবাহী একটি পিকআপের সংঘর্ষে বিল্লাল মণ্ডল নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোনা, মাগুরা, গাজীপুর এবং জামালপুরে মারা গেছেন 4 জন। রাত 3টার দিকে সন্ন্যাসী চর সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশ তমাল সরকার জানান, কুষ্টিয়া থেকে একটি গরুবাহী ট্রাক এবং সবজির পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সবজির পিকআপ ভ্যানে সমস্যা দেখা দিলে রাত 3টার দিকে সড়কের কাছে গাড়িটি পার্কিং করে চালক। তখন পেছন থেকে একটি গরুবাহী ট্রাক দ্রুত গতিতে এসে পিকআপের সজোরে ধাক্কা দেয়। এই সময় পিকআপের পেছনে থাকা বিল্লাল মণ্ডল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আরও 3 জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি। এদিকে নেত্রকোনার বারহাট্টার বাস ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে রিকশাটির চালক নিহত হয়েছে। মাগুরায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন মোশাররফ হোসেন নামে একজন। জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজি অটোরিকশার বাসের ধাক্কায় শিশু আনিসা আক্তার নিহত হয়েছে। আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সেখানকার সর্বশেষ খবর জানাতে সহকর্মী জাহিদুল ইসলাম অনিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাহিদুল ইসলাম অনিক, যানবাহনের নিয়ন্ত্রণের চাপ নিয়ে আসলে কেমন পরিস্থিতি দেখছেন এবং প্রশাসন কি বলছে, কেমন নজরদারি চলছে? ফয়সাল, আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ডে। আজ কিন্তু আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা সহ সকল কারখানায় কিন্তু ছুটি ঘোষণা করেছে। এবার ঈদে কিন্তু পোশাক শ্রমিকরা কিন্তু 10 দিনের ছুটি পেয়েছেন, এবং এই ছুটির পরপরই তারা কিন্তু যে সকল বাস কাউন্টার রয়েছে সেই বাস কাউন্টার গুলোতে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। তারা তাদের ঈদে ঘরমুখ হওয়ার জন্য যে টিকিট, সেই টিকিটটি কিন্তু তারা সংগ্রহ করছেন। কিন্তু তাদের কাছে আমি যেটি জানতে পেরেছি যে এখানে অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিন্তু তারা বাসের টিকিট সংগ্রহ করতে পারছে না, কারণ বাসের সিটের একটি সংকট কিন্তু রয়ে গিয়েছে। তাছাড়া তারা বিভিন্ন অভিযোগ বলছেন, যেমনটি অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন ভোগান্তির তারা যে শিকার, সেটি কিন্তু তারা জানিয়েছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ উপচে পড়া ভিড় এই বাস কাউন্টারে রয়েছে। এখানে যে সকল পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু যে কাউন্টার মাস্টার তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন, এরকমটি কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা যাত্রীরা রয়েছেন। তাছাড়া তারা এই বাস না পেয়ে কিন্তু বিকল্প পন্থায় তারা বিভিন্ন পরিবহন সহ কিন্তু এখানকার যে সকল মালবাহী গাড়িগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে, সেই পিকআপ গাড়িতে করেও কিন্তু তারা তাদের ঈদে ঘরমুখ হচ্ছেন। এছাড়া আমি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে পেরেছি যে সকালবেলা কিন্তু সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগরে। সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিন্তু ৬,০০০ টাকায় 3টি কাউন্টারে কিন্তু তারা জরিমানা করেছেন। এছাড়াও এখানকার যে সকল কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু প্রশাসন তৎপর রয়েছেন, এবং তাদের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু রয়েছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কাজেও কিন্তু তারা আমি দেখতে পেয়েছি।
ফয়সাল। ধন্যবাদ জাহিদুল ইসলাম অনেক। নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের বা যানবাহনের পরিস্থিতি আমরা জেনে নিলাম। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। এবার অন্যান্য সংবাদ। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি সহ নানা কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এর মধ্যে ঈদুল আজহার 10 দিনের ছুটিতে বন্দরে কন্টেইনার ও জাহাজ জটের সংখ্যা জানিয়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় 16 দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বাকি সময় বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখার পাশাপাশি কাস্টম ব্যাংক খোলা রাখা হবে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 15 দিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জমে আছে ইয়ার্ডে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হয় বহির্নোঙরে পণ্য খালাস। এরই মাঝে 10 দিনের ছুটি শুরু হচ্ছে। এতে আবারও জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কায় শঙ্কিত ব্যবসায়ীরা। ডেস্টিনেশনে পৌঁছানোর, ক্রেতার কাছে পৌঁছানোর যে নির্দিষ্ট সময়, সেই সময়টা ধরতে না পারলে অনেক সময় ক্রেতাগুলো এই পণ্যগুলো অনেক সময় নিতে আপনার অনাগ্রহ প্রকাশ করে এবং বিভিন্ন ধরনের আপনার কন্ডিশন দেয়। কিন্তু 2 মাস ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরটা একটা বড় ধরনের একটা জটের সৃষ্টি চলতেছে। যে জটটা খালি করার জন্য বন্দরে কিন্তু 4 গুণ মাসুল দিতে হচ্ছে আমাদের ইম্পোর্টারদের। এটা কিন্তু কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। ব্যবসায়ীরা বলছেন, বন্দরে পণ্য ওঠানামা ও ডেলিভারির সাথে প্রত্যক্ষভাবে অন্তত 26টি প্রতিষ্ঠান ও সংস্থা সম্পৃক্ত রয়েছে। বন্দর সচল রাখা হলেও এসব প্রতিষ্ঠানের কর্মীরা কাজ না করলে জাহাজ ভাড়ায় বাড়তি টাকা গুনতে হবে। ভলিউম অফ কার্গো যে এখান থেকে বন্দর থেকে প্রতিদিন যে ডেলিভারিটা হয়, সেই জিনিসটা পূর্ণ দমে আসলে হবে না। যেহেতু এতগুলো একটা বন্দর, এত লং টাইম একটা বন্দর যখন হয়েছে, সেক্ষেত্রে বন্দর চালু থাকলেও কিন্তু স্টেক হোল্ডারদের তো আলটিমেটলি পুরোপুরি আসলে তারা এই কার্যক্রমগুলো করতে পারবে না। 53,518 TEUS কন্টেনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 37,770 TEUS। কন্টেইনার জট এড়াতে টাস্কফোর্স গঠনের পাশাপাশি 16 দফা নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কিংবা এখানে কনজেশন হতে পারে এটা সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছে না, কিন্তু আমরা এটা যাতে না হয় সেজন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা, সব ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এদিকে কন্টেইনার জট কমাতে 10 দিনের সরকারি বন্ধে খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস। শুল্কায়ন বলেন, আবার পরীক্ষণ, আমাদের রপ্তানি কার্যক্রম, সকল কার্যক্রমই সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দায়িত্ব বন্টন করা অলরেডি আমাদের সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে বর্তমানে 146টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে রেকর্ড 47টি জাহাজ কার্গো ও কন্টেইনারবাহী মাদার ভেসেল রয়েছে 32টি। শরীফ আজাদ প্রীতম, 71। ঈদুল আজহায় শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরে টানা 10 দিন আমদানি রপ্তানি ও পণ্য লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক জাহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত 10 দিন আমদানি রপ্তানি সহ বন্ধ থাকবে পণ্যের লোড আনলোড। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 15 জুন থেকে বন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। কুমিল্লার পশুর হাটে এসেছে বাহারি নামের পশু। দরদাম কষাকষিতে শেষ মুহূর্তে জমে উঠেছে হাটগুলো। পটুয়াখালীর কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার প্রচুর ভিড়। ক্রেতারা গরু দেখছেন, দাম করছেন, কিন্তু কিনছেন কম। অপরদিকে নীলফামারীর হাটে পশু বেশি হলেও নেই ক্রেতার উপস্থিতি। সহকর্মীর তথ্য ও ছবিতে বিস্তারিত। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কুমিল্লার পশুর হাটগুলো সরগরম। শেষ মুহূর্তে গরুর চাহিদা ও আমদানি দুটোই বেড়েছে। এবছর কুমিল্লার 17টি উপজেলায় 401টি স্থানে কুরবানির পশুর হাট বসেছে। প্রতি বছরের মতো এবারও মাঝারি ও ছোট সাইজের গরুর প্রতি আকর্ষণ বেশি ক্রেতাদের। কৃষকরা বলছেন, খাদ্যের দাম বেশি হওয়ায় গরু বিক্রিতে তেমন একটা লাভ হয়নি। আর ক্রেতারা বলছেন, সহনশীল দামে গরু কিনতে পেরে খুশি তারা। বাজারে আইসা মনে হয়েছে যথেষ্ট পরিমাণ গরু আছে এবং গরুর দামও হাতের নাগালেই আছে। দামটা সামঞ্জস্য আছে, অত কমও না, ব্যাপারীও ঠকতেছে না, আপনার ক্রেতাও ঠকতেছে না। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় কুমিল্লার পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্ত করতে র্যাবের ভ্রাম্যমাণ সাপোর্ট সেন্টার বসানো হয়েছে। কোনো বিক্রেতা যদি সংশয় প্রকাশ করেন, তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে তারা নিশ্চিত হতে পারেন যে টাকাগুলো আসল নাকি নকল। পটুয়াখালীর কোরবানির পশুর হাটগুলোতে গরুর দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। ছোট থেকে মাঝারি সাইজের চাহিদা বেশি, তবে বিপাকে পড়েছেন বড় গরুর মালিকরা। হাটে ক্রেতারা গরু দেখছেন, দাম করছেন, কিন্তু কেনার সংখ্যা কম।
ক্রেতারা বলছেন এখনো 2 দিন সময় হাতে আছে, তাই আরেকটু দেখে কেনার চেষ্টা করছেন। ছোট গরুর চাহিদা বেশি, ছোট গরুর দামও বেশি মনে হয়। আমাদের যে গরুর ডিমান্ড, সেই গরুর দাম বেশি, ছোট গরুর দামটা একটু বেশি। আমরা ক্রেতাদের চাহিদা মোতাবেকই এখানে গরু আছে এবং দামটাও অত বেশি হাই না, যার জন্য ক্রেতাদের সুবিধাই হচ্ছে। আর বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর দাম কম বলছেন ক্রেতারা। ইন্ডিয়ান গরু হয় না, অথচ দাম কিন্তু বাড়বে আরো সামনে। আমরা এই আশায় আছি যে সামনে এই গরু 80,000 বেচতে পারবে। নীলফামারীর 36টি পশুর হাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর। বিক্রেতাদের দাবি, এবার হাটে পশু আমদানি বেশি হলেও নেই ক্রেতার উপস্থিতি। দাম নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের, আছে হাটের পরিবেশ নিয়েও অভিযোগ। এবার অনেক গরুর আসলে কি অনেক সমারোহ, ভালো ভালো গরু দেখা যাচ্ছে, ভালো গরু। ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম একটু কম, তুলনামূলক কম। কুরবানি গরু নেওয়ার জন্য ঘুরতেছি, দেখতেছি, পছন্দের গরু পাইলে আমরা নিয়ে নিব। তবে বরাবরের মতোই সেই অভিযোগ অস্বীকার করছেন বিক্রেতারা। কোনো গিরি এবার যে গিরি কুরবানি দিবে না দিবে সেটা একমাত্র আল্লাহ জানে। হাটের মধ্যে কোনো কাস্টমার নেই, গরুর কোনো কাস্টমার নেই, গরু অনেক বিক্রেতা কিন্তু ক্রেতা কম। আমার তো 17 টাকা করে 7টা বিক্রি করছি, 2-3 হাজার করে লস। অনলাইনেও পশু কেনাকাটার সুযোগ থাকছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রতিটি উপজেলায় আমাদের একটি অনলাইন একটি পশুর হাট আছে। এখানে যারা বিক্রি করবে তারা ওখানে পশু আপলোড করছে, আর যারা কিনবে তারা সার্চ করে সেখান থেকে তারা পশু ক্রয় করছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। কোরবানির ঈদকে সামনে রেখে চলছে শেষ সময়ের ব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও সাভারের আশুলিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে খামারিরা কোরবানি উপলক্ষে দেশি গরু হাটে তুলেছেন। তাদের দাবি, অবৈধ পথে ভারত থেকে গরু না আসলে তারা লাভবান হবে। এদিকে হাট ও খামারগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। সহকর্মীর তথ্য ও ছবিতে বিস্তারিত। ঘনিয়ে এসেছে ঈদ। কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়। আশুলিয়ার খামারিরা জানান, এবছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে। এতে লোকসানের শঙ্কা করছেন তারা। তাই ঈদের আগে ভারতীয় গরু প্রবেশ বন্ধে নজরদারির দাবি জানানো হয়েছে। 250 আছে, 300 আছে, দাম কয় 150, 200 এইভাবে কইতেছে। 350 আছে, কোসে 150, 200। তো আমার তো পোষাচ্ছে না। 20টা গরু আনতে তো কাস্টমার নাই, কাল হয়তো আশা করতে পারি। এই গরুর যা কিছু খাদ্যদ্রব্য সবে বৃদ্ধি, সেজন্য এর দাম একটু বৃদ্ধি। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে গরুর হাট। পুরো উপজেলার বিভিন্ন স্থানে হাট বসেছে 13টি। গেলবারের চেয়ে গরুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, গরু পালনে খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি চাওয়া হচ্ছে। যে গরুটা টার্গেট করছে 2 লাখ টাকায় কিনবো, এই গরুটার দাম চাচ্ছে 3,20,000 এমন দাম চাচ্ছে। কিন্তু আমরা যদি 2,80,000 কই, 1,80,000 কই কিংবা 2 লাখ কই, তারা আমাদের কাছে এখন আপাতত বিক্রি করতে যাচ্ছে না। একটা খুঁজতেছি কম দামে, যদি পাই তাহলে একটা নিবো। 1,50,000 টাকা দিয়ে একটা কিনেছি। অনেক চড়া দাম, অনেক তো এখনো কিনতে পারি নাই। দাম ওই কয় না, আমার তো 1,70,000 দাম চাই, কয় 1 লাখ, 1,20,000। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং আমরা, এই 4 ধরনের বাহিনী মিলে আমরা আসন্ন ঈদকে একদম নিরবচ্ছিন্নভাবে পালন করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা অংশে আমরা করতে পারবো। এছাড়া হাটগুলোতে বাধ্যতামূলক সিসি ক্যামেরা বসানো হয়েছে, যেন তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া যায়। নূর তাজমিন নীর, ৭১। জয়পুরহাটে কোরবানির বড় গরু বিক্রি করতে না পারায় চরম বিপাকে পড়েছেন খামারিরা। এলাকার হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর ব্যাপক চাহিদা থাকলেও মিলছে না বড় গরুর ক্রেতা। ঢাকা সহ অন্যান্য জেলার হাটগুলোতে বড় গরু সরবরাহের ঝুঁকি থাকায় হাটগুলোতে তুলতে পারছেন না তারা। অনলাইনেও কাঙ্ক্ষিত সাড়া নেই। মজিম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে ছোট ও মাঝারি গরু বিক্রি করতে পারলেও বড় গরু বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। শেষ ভরসা, অনলাইনেও সাড়া নেই। খামারিরা বলছেন, বড় গরুর চাহিদা না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। বড় গরু লালন পালন করতে যে মানে বিপদের সম্মুখীন মোটামুটি। এখন বিভিন্ন অনলাইন মাধ্যম না, সুযোগ সুবিধা না থাকা বা না পাওয়া, এই হাটে বাজারে নিয়ে যাওয়া বড় গরু
খুব চরম বিভাগে পড়তে হচ্ছে। আমাদের যাদের এরকম বড় গরু আছে, যেমন খামারে বা আমাদের এরকম বাড়ি ঘরের মধ্যে যেসব গরু হচ্ছে, তো আমরা এইসব গরুগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারছি না, এসব গরু বের করা যায় না সহজে। তো সেক্ষেত্রে ছোট গরুগুলো যেমন বাজারে বা হাটে যেখানেই হোক নিয়ে গিয়ে বিক্রি করা যাচ্ছে। তো এবছরে এই কুরবানি ঈদে আমরা এই গরু নিয়ে খুবই বিপাকে পড়ে গেছি। না হলে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানে এই জীবনের যে এত কামাই সব কিছু এক কোথায় নেই খরচ। বড় গরু বেচাকেনায় অনলাইন সেবা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা খামারিদের আমাদের বিভাগীয় কার্যক্রমের অংশ হিসাবে সারা বছর ধরে খামারিদের সাথে নানাভাবে আমরা সংযুক্ত থাকি। উঠান বৈঠক, সচেতনতা সভা, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ইত্যাদির মাধ্যমে খামারিদের আমাদের টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি। জয়পুরহাটে কুরবানি ঈদ সামনে রেখে ছোট বড় প্রায় 20,000 খামারে প্রস্তুত করা হয়েছে 3,16,828টি পশু। এর মধ্যে গরু রয়েছে 1,23,754টি। নূর তাজমিন নীর, 71। জমে উঠেছে পিরোজপুরের পশুর হাট। পশুর হাটে উপচে পড়া ভিড় থাকলেও দাম পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। আবার দাম যাচাই করে না কিনেই চলে যাচ্ছেন অনেকে। এতে করে লোকসানের শঙ্কা করছেন খামারিরা। অন্যদিকে নড়াইলেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম কম। সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। সহকর্মীর তথ্য ও ছবিতে বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘির যান স্থায়ী পশুর হাট জমে উঠেছে। হাটে কানায় কানায় পরিপূর্ণ ক্রেতা বিক্রেতা। পিরোজপুরের সবথেকে বড় কোরবানির পশুর হাট হয় জেলার অধিকাংশ ক্রেতা এই হাট থেকেই পশু কেনেন। ব্যাপারী ও খামারিরা বলছেন ট্রাক ভর্তি গরু, সাজানো পশুর সারি, উচ্চস্বরের ডাক সব মিলিয়ে যেন উৎসব মুখর পরিবেশ এই হাটে। কিন্তু বেচা বিক্রি কম। দুশ্চিন্তায় আছে বড় গরুর বিক্রেতারা। ভাই গরুর দাম খুব কম, 5টা আনছি গরু, বুঝছেন, একটাও বিক্রি করতে পারি নাই। 2 না 3টে বিক্রি হয়েছে। এই গরু যে দাম, তাদের গরু ভিত্তি 20,000 25,000 লস। আরো 2-3টে বাজার আছে, এই বাজারে আমরা যাবো। সাধ্যের ভিতরেই আছে, আমরা আশা করি আজকে গরু কিনতে পারবো। দেখতেছি গরু যেটা ভালো হয় সেটা নিব। এই হাটের ইজারাদার মিজানুর রহমান জানান, হাটে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে প্রতারণা এড়াতে নিয়মিত নজরদারি, পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জাল টাকা চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে। পিরোজপুর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 53,000 খামারে উৎপাদন হয়েছে 46,717টি বিভিন্ন জাতের গরু। আর জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে 40,257টি। অন্যদিকে নড়াইলের 3 উপজেলার 9টি হাটে কোরবানির পশু বেচাকেনা জমে উঠেছে। তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর গরু ও ছাগলের দাম অনেক কম। ঈদের আগে দাম বাড়বে বলে প্রত্যাশা তাদের। মোটামুটি যে দাম আছে নাগালের ভিতরে আছে। 18,000-17,000 টাকা করে দাম আছে, 13,000, 12,000, 11,000। এটা বহুত লস হবে বেশি। বাজারে গরু বিক্রি মানে যারা কিনতে আসছে শুধু দেখতেছে, দেখে দাম শুনে চলে যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমান বলেন, নড়াইলের খামার সহ গৃহস্থলী বাড়িতে যেসব গরু লালন পালন করা হয়েছে তা স্বাভাবিক খাবারের মাধ্যমে বড় করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপসহকারী প্রাণী সম্পদ অফিসার এবং আমি নিজেও এই সমস্ত খামারের বাড়ি পরিদর্শন করে যে দেখতে পেয়েছি সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাদ্য দিয়েই খামারিটি তার গরুটি হৃষ্টপুষ্ট করেছে। এবছর নড়াইলে হাটে বিক্রির জন্য 23,000 গরু ও 31,000-এর বেশি ছাগল প্রস্তুত করা হয়েছে। ফারদিন নীরব, 71। বহুল আলোচিত 3 বিঘা করিডোর দিয়ে লালমনিরহাট দহগ্রাম ইউনিয়নে গরু প্রবেশে বিএসএফ বাধা দেয় গরু সংকটে পড়েছে এলাকাবাসী। তাই সাধ্য থাকলেও কোরবানির ঈদে গরু পাচ্ছেন না 20,000 মানুষ। এ বিষয়ে বিজিবি কোনো কথা বলতে রাজি হয়নি। তবে পটগ্রাম উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ছাড়া কোনো সমাধান নেই। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে প্রতিবেদন। চারদিকে ভারতের তারকাটা বেড়া, মাঝখানে বাংলাদেশের ভূখণ্ড লালমনিরহাট পাটগ্রামের আলোচিত দহগ্রাম ইউনিয়ন। এখানকার 20,000 মানুষের বাংলাদেশের সাথে যাতায়াতের একমাত্র পথ 3 বিঘা করিডোর। 1996 সালের 26 জুন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সরকারের সাথে কথা বলে করিডোরটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তবে করিডোর খুলে দেয়া হলেও এটি নিয়ন্ত্রণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ এর ঘোষিত নিয়মে এবার এই দহগ্রামে বাংলাদেশের কোনো গরু প্রবেশ করতে পারবে না। তবে দহগ্রামের ভিতর থেকে করিডোর দিয়ে বাংলাদেশের ভিতরে প্রতি সপ্তাহে হাটের জন্য 60টি গরু বের করা যাবে। শুধু কুরবানি বলতে না, অন্যান্য সময় আমার প্রয়োজনীয় একটা গরু পাটগ্রাম থেকে আনা লাগতেই পারে, বিএসএফ বাধা দেয়, আনতে দিচ্ছে না। চাইরপতি বিরাঘাটা একটা গরু একটা পোকাও নাই, সেরা আমার কি করি সব কুরবানি দেবো, তাহলে এই মাইয়া সব কি করে খাবে? পাটগ্রাম থেকে আনতে দেয় না কোরবানির জন্য, পাটগ্রাম থেকে গেট দিকে আনতে দেয় না। গরু তো আনি না, তার কুরবানি হবে, তাতে ঘর পড়ে থেকে লাভ আছে। এমন নিষেধাজ্ঞায় গরুর সংকটে পড়েছেন দহগ্রামবাসী। তারা বলছেন এবার কোরবানি দেয়া থেকে বঞ্চিত হবে কয়েক হাজার মানুষ। কুরবানির জন্য গরু সাধারণত দেখা যায় এখানে কিছু গরু আছে, কিন্তু এরা তো সব গরু কুরবানির উপযোগী না, এখানকার মানুষ চাহিদা পূরণ হচ্ছে না। যে গ্রামে আমাদের যেগুলো গরু আছে ওগুলোতে আমাদের চাহিদা পূরণ হয় না, আমাদেরকে পাটগ্রাম থেকে গরু নিয়ে আসতে দেয় না। এটা কি ব্যাপার? হ্যাঁ, ঈদের আনন্দ আমাদের কাছে নাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিজিবি কর্মকর্তারা। তবে পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান ছাড়া কোনো উপায় নেই। বিজিবি পাটগ্রাম থেকে দহগ্রামে কোনো গরু ঢুকতে দিচ্ছে না। তো যদি আমাদের খামারিগণ বিজিবির এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে অনুমতি দিতে পারেন, তাহলে তো এটা সম্ভব হবে। দহগ্রাম ইউনিয়নে 20,000 মানুষের মধ্যে 19,600 জন রয়েছেন মুসলমান ও বাকি 400 জন অন্যান্য ধর্মাবলম্বী। তাই নিষেধাজ্ঞার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি দহগ্রামবাসীর। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে বিভিন্ন সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে। জসিমউদ্দিন দেওয়ান এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। জসিমউদ্দিন দেওয়ান, টোল প্লাজায় যানবাহনের সারি কেমন দেখছেন, কি পরিস্থিতি সেখানকার? আপনাকে বলে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু পদ্মা সেতু এলাকায় প্রচুর পরিমাণ যানবাহনের চাপ রয়েছে। বিশেষ করে যখন বিকেল গড়িয়ে এসে তখন কিন্তু একেবারে মোটর সাইকেলের দীর্ঘ সারি, আমি দেখানোর চেষ্টা করি যে মোটর সাইকেলের এতটা সারি যে যারা মোটর বাইকে যারা যাত্রী বা চালক তারা যে এই টুল আদায়ের জন্য আসলে জন্য রাখা হয়, তাহলে তাদের জন্য বেশি হতো। পদ্মা সেতু এলাকা ধরে প্রায় 1,500 গতকাল থেকে আসলে যেখানে অপরাধ যানবাহন থেকে দর্শক, মুন্সিগঞ্জের লৌহজং থেকে আমাদের সহকর্মী জসিমউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তার কাছ থেকে আমরা সেখানকার সর্বশেষ ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ সম্পৃক্ত নানা তথ্য জেনে নিলাম। এবার অন্যান্য সংবাদ। সিলেটে নদীর পানি কমলেও এখনো বিপদসীমার উপরে। ভাঙা বাঁধ দিয়ে পানি এখনো প্রবেশ করছে, যে কারণে মানুষের দুর্ভোগ কমেনি। জকিগঞ্জের কুশিয়ারা নদীর পানি গত 24 ঘন্টায় কমেছে প্রায় 34 সেন্টিমিটার। এখনও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অমল শীত পয়েন্টে 1.31 সেন্টিমিটার দিয়ে বইছে। জেলা প্রশাসন ত্রাণ তৎপরতার কথা জানালেও দুর্গতদের দাবি তাদের কেউ খবর নেয়নি। হোসেন আহমদ সুজানের রিপোর্ট। জকিগঞ্জে কুশিয়ারার পানি 34 সেন্টিমিটার কমে বইছে বিপদসীমার 1.31 সেন্টিমিটার উপর দিয়ে। নদীতে পানি কিছুটা কমলেও ভেঙে যাওয়া সব বাঁধ দিয়ে এখনো পানি লোকালয়ে ঢুকছে। জকিগঞ্জ সদর, সুলতানপুর, খোলাছড়া, বীরশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। একই রকম অবস্থা বিয়ানীবাজার উপজেলার আলীনগর, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে কুশিয়ারা নদীর পানি প্রবল বেগে প্রবেশ করছে, যার কারণে এখনও প্লাবিত হচ্ছে মানুষের ঘরবাড়ি। দুর্গত এলাকার মানুষের দাবি এখনও তাদের খবর নেয়নি কেউই। 2 গাঁও প্রায় মানুষ পানিবন্দী,
মানে খালি সরিয়াটা কোনো রকম আছে, আর পাঞ্জিপুরি সারা এলাকা মানুষ মসজিদও আইতে পারেন না, স্কুলও যাইতে পারেন না, অন্তপক্ষে বাড়ি প্রায় সময় প্রায় বাড়ি মারা, বাড়ি থেকে মানুষ প্রতিবন্ধী হিসাবে আছে আর কি, কোনো মানুষ বাইরে আর কোনো কথা নাই। অনেক জায়গা প্রায় মনে হয় 5-6 নলইব ভাঙ্গিয়া গেছে এবং সময় সময় খালি ভাঙতে আছে। 4টা হুতা লইয়া কিলার হইতাম ভাই, গাঙ্গে ভাঙ্গিয়া নের গেমার গড় দুয়ার রাইতে ঘুমাইতাম পারি না, ডর হরে যায়। তবে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন জানায় বৃষ্টি না হওয়ার কারণে কুশিয়ারা নদীর পানি কমছে। আশা করছি যদি বৃষ্টিপাত আর না হয় আগামী 1 বা 2 দিনের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে। এই পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে নজর দিচ্ছি, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারা নদীর আমলশীত, ফেঞ্চুগঞ্জ ও শেওলা পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। তবে আগামী 2 দিন বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। সিরাজগঞ্জে নিখোঁজের 7 দিন পর টয়লেটে শোকওয়েল থেকে রাজমিস্ত্রি রাশিদুল ইসলাম রাসুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, দুপুরে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রাম থেকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে কীভাবে রাশিদুল মারা গেল তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করা যাবে না বলেও জানান তিনি। গত 30 মে সন্ধ্যায় একটি অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রাশিদুল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানায় তার পরিবার। ভারত থেকে সীমান্তে পুশ ইন প্রতিরোধে সতর্ক ব্যবস্থায় রয়েছে বিজিবি। সকালে খাগড়াছড়িতে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে 23 বিজিবির জমিনি পাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, বিএসএফ অবৈধভাবে যে পুশ ইন করছে তার লিখিত ও মৌখিক প্রতিবাদের পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে। এছাড়া ঈদুল আজহাকে ঘিরে যেন ভারত থেকে গবাদি পশু পাচার করা না হয় এবং চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। একইভাবে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে রামগড় ফটিকছড়ি সীমান্তে 43 বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান 43 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসান উল ইসলাম। 4 বছর পর পিরোজপুর জেলা ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে। আর নবগঠিত এই কমিটির সভাপতি পদ পেয়েছেন সালাউদ্দিন তালুকদার। বুধবার কমিটি ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাবেন তিনি, আর দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজেই এই পথ ছেড়ে দেবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন সহ কমিটির অন্যান্য সদস্যরা। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনার পরিবেশ কর্মীরা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সবুজ সংহতি কমিটি ও বার্সিকের আয়োজনে প্লাস্টিক দানব তৈরি করা হয়েছে। প্লাস্টিক দানবের শরীরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের দ্রব্য বসিয়ে কৃষি, মানব ও প্রাণীর স্বাস্থ্য এবং পরিবেশ, বিশেষ করে মাটি, পানি ও বাতাসে এর প্রভাব তুলে ধরা হয়। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি। পরিবেশ কর্মীদের উদ্যোগে শহরের মুক্তারপাড়া এলাকায় নির্মাণ করা হয় একটি বিশাল আকৃতির প্লাস্টিক দানব। সবুজ সংহতি কমিটি ও বার্সিকের আয়োজনে বুধবার দুপুরে দিবসটি উদযাপন করা হয়। প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরতে বিভিন্ন ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি করা হয় এই দানবের প্রতিকৃতি। পরিবেশ, কৃষি ও প্রাণী জগতের উপর প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। শিক্ষা সংস্কৃতি কমিটি একটি দানব বানিয়েছে, প্লাস্টিক দানব বানিয়েছে। যে প্লাস্টিক আমাদের সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের বাংলাদেশের মাটি, পানি, বায়ু এবং এমনকি মানুষের শরীরে প্লাস্টিক কণা ঢুকে পড়েছে। মানব আকৃতি দিয়ে একটা দানবকে বোঝানোর চেষ্টা করেছি, যেমন দানবের শিং থাকে, এক্সট্রা দাঁত থাকে, হ্যাঁ, সে একটু ভয়ঙ্কর প্রকৃতির দেখতে হয়।
তো আমি সেই রূপটা ধারণ করিয়েছি। মূলত আমি বোঝাতে চেয়েছি যে প্লাস্টিকও একটা বিরাট বড় দানব। কঠিন বজ্র যেন সঠিকভাবে সঠিক সময়ে সংগ্রহ করে এবং কঠিন বজ্র বিধিমালা 2021 অনুযায়ী এটা যেন কাজটা যেন পরিচালনা করা হয়, আমরা সেই বিষয়ে আমরা পৌরসভাকেও আমরা চিঠি দিয়ে অবহিত করেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি বলেন, প্লাস্টিক আসলেই একটি দানব। প্লাস্টিক নদীতে ফেলে যত্রতত্র ফেলে আবর্জনা তৈরি করছে, আবার এগুলো ঘুরে ফিরে রিসাইক্লিং এটা কিন্তু কোনো না কোনো ভাবে আবার মানব দেহে আসে। এটি একটি মানব দেহের জন্য মারাত্মক হুমকি, মারাত্মক ক্ষতিকর। আর আমরা ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রয়োজন লেগেছে এবং রাস্তার পাশে আশা করছি অনেক মানুষজন যাবে, দেখবে এবং তারা সচেতন হলে তারা শিক্ষা গ্রহণ করবে। এ সময় জেলা প্রশাসক প্লাস্টিক দানবের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতিকৃতিতে লাঠি দিয়ে আঘাত করেন। পরে পথচারী ও সাধারণ মানুষও যোগ দেন প্রতীকী প্রতিবাদে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।